আজকে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার ওয়ান শট ভিডিওতে আসছি এবং পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমরা পাবে। আমরা কিছু ফর্মুলার বিষয়ে আসি এবং ফর্মুলা রিলেটেড যা বিষয়গুলো একটু জানা দরকার সেগুলো আসি। ফর্মুলা তোমরা জানো, কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলো আমাকে একটু লিখতে হবে এখানে। প্রশ্ন আমার এবারে শঙ্কুর জায়গাটা একটু শঙ্কুর রিভিশন দিয়ে দাও। শঙ্কুর আমরা জানি এটা হচ্ছে আর রেডিয়াস, এটা উচ্চতা এইচ, আর এটা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা ইন্ডিকেশন দিই। এইবারে শঙ্কুর কটা বিষয়। প্রথমত শঙ্কুর এই যে তলটা আমরা যদি দেখি তাহলে শঙ্কুর এইরকম তল, এটা শঙ্কু মনে হচ্ছে না তোমাদের, কিন্তু আমার মনে হচ্ছে এই যে তলটা এটা হচ্ছে পার্শ্বতল এবং নিচটা যদি যোগ হয়ে যায় তাহলে হয়ে গেল সমগ্র তল। শঙ্কুর এই তলটা আর এই তলটা দুটো মিলিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা পার্শ্বতল আর নিচেরটা মিলিয়ে সমগ্র তল। তো তুমি কয়টা জিনিস আগে ঠিক করে নাও। শঙ্কুর যদি ভূমির ক্ষেত্রফল বলে তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ফর্মুলা কি হবে? ভূমিটা বৃত্ত, তার পাই আর স্কোয়ার। ঠিক করে না এক একটা নিজের থেকে, যে হ্যাঁ তুমি ঠিক বুঝতে পারছো, একটা পাই আর স্কোয়ার। এইবারে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি তুমি দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে ফর্মুলা হলো পাই আর আর এল। এল বলতে এটা, আর বলতে এটা। আর শঙ্কুর যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলি, তার মানে এই অংশটা আর নিচেরটা যোগ হচ্ছে। তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলি তাহলে আমাদের কি হচ্ছে, এই উপরের তলটা আর নিচের তলটা যোগ হচ্ছে। তাই পাই আর এল আর তার সঙ্গে যোগ হচ্ছে ভূমিটা, মানে পাই আর স্কোয়ার। এইটা আর এইটা উপরের তলটা নিচের তলটা যোগ হলে পাই কমন চলে যাচ্ছে, আর কমন চলে যাচ্ছে, পড়ে রইল এখানে এল প্লাস এখানে আর, পাই আর ইন্টু আর প্লাস এল। এটা হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এইবারে আচ্ছা, আরেকটা কথা শেষ করে নিই। যদি বলা হয় শঙ্কুটার ভেতরে কতটা বাতাস আছে, তার মানে আয়তন, বা একটা কাঠের এরকম শঙ্কু আকারে খেলনা তৈরি করা হলো, সেটা কতটা কাঠ আছে, মানে বুঝতে পারছে আয়তন। তাহলে শঙ্কুর আয়তন, তাহলে আয়তনটাও সঙ্গে হয়ে যাক একটু। আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ আছে, লক্ষ্য করো, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। একই ব্যাসার্ধ এবং একই উচ্চতার যদি একটা চোঙ থাকে এবং শঙ্কু থাকে, তাহলে চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন। যদি চোঙের আয়তনটা 30 হয়, চোঙের আয়তন 10 হবে, 3 ভাগের 1 ভাগ বর্গ। ওই তাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ফর্মুলাটা। যাই হোক, এবার তোমাকে আরও এক দুটো জিনিস বুঝতে হবে এখান থেকে, যেটার জন্য আমাদের প্রশ্নের দরকার আছে। সেটা হচ্ছে যে যদি এমন সময় কোনো সময় থাকে কি, এইচ দেওয়া আছে, আর দেওয়া আছে, এল দেওয়া নাই, তোমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে, আর তোমাকে আর দিয়ে দিয়েছে মনে করো 5 আর এইচ দিয়ে দিয়েছে 7 সেমি। তুমি বললো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করো, তার মানে পাই আর এল বসাতে হবে, কিন্তু তোমার হাতে তো এল নাই। তাহলে তুমি কি করবে? তাহলে এলের ফর্মুলা। এবারে এলটা কি বটে? আসলে এটা সমকোণী ত্রিভুজ বটে। দেখো করে দেখো যে শঙ্কু মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, তার মানে এলটা হলো অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলায় ওই পাইথাগোরাসের উপপাদ্যের 3টা ফর্মুলা এখানে আমাদের 3টা মান বের করার। তার মানে যদি এল না জানা থাকে তাহলে এল এর ফর্মুলা হয়ে গেল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা স্কোয়ার করে দেবে। যদি এইচ না জানা থাকে উচ্চতা, তখন এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করবে। আর যদি আর এর মান জানা না থাকে তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার করবে। অতিভুজ, লম্ব, ভূমি, 3টার ফর্মুলা জানো তোমরা এগুলো। তাহলে এই ফর্মুলায় আমাদের আর এইচ এল বেরোবে, তবে সেখানে গিয়ে মান বসবে, তবে তার উত্তর বেরোবে। এই একটা বিষয় তোমার জানা দরকার এখানে। এরপর আমরা চলে আসছি গোলক। আর একটা বিষয় পড়ে আছে গোলক, তারপরে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় আসবো। তাহলে এটা আমরা মুছে নিচ্ছি। গোলকে আসি। এখন গোলকের একটাই বিষয় হয়, এর তো উচ্চতা বলে কিছু থাকে না, আর ব্যাসার্ধ বলো উচ্চতা বলো সবই আর। তাহলে গোলকের বাইরের তলটা যদি বলো
তাহলে এটা পার্শ্বতলও বলে আর ওইটাকে সমগ্রতলও বলে। তাহলে পার্শ্বতল বা সমগ্রতল তার ক্ষেত্রফল গোলকের পার্শ্বতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হলো গোলকের। এইবারে যদি অর্ধগোলকের বলে, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলে, তাহলে তুমি ভাবো যে অর্ধগোলকের পার্শ্বতল মানে অর্ধেক কেটে দিলে, পার্শ্বতল মানে শুধু ওপরেরটা। তাহলে অর্ধগোলকের পার্শ্বতল যদি বলে, তাহলে 4 পাই আর স্কোয়ার গোটাটা তার অর্ধেক করে দাও 2 পাই আর স্কোয়ার। এটা পার্শ্ব মানে তাই রাখবে পার্শ্বতল, অর্ধগোলকের পার্শ্বতল। কিন্তু সেই অর্ধগোলকের যদি সমগ্রতল বলে, তাহলে কিন্তু আর শুধু এটা বোঝাবে না, তার সঙ্গে এটাকেও যোগ করতে হবে। তাহলে অর্ধগোলকের যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলে, তখন তোমাকে কি করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা তো আছেই 2 পাই আর স্কোয়ার, তার সঙ্গে তোমাকে যোগ করতে হবে এই নিচের তলটা। নিচের তলটা কি বটে, একটা বৃত্ত, বৃত্তাকার তল, তার মানে সেই বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর স্কোয়ার যোগ হবে এটা। তাহলে এর সঙ্গে যোগ হলো এটা, তার মানে পাই আর স্কোয়ারও যোগ হলো 3টা পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে যদি অর্ধগোলকের সমগ্রতল বলে, তাহলে কিন্তু 3 পাই আর স্কোয়ার হবে। অর্ধগোলকের পার্শ্বতল বললে 2 পাই আর স্কোয়ার হবে। গোলকের সমগ্রতল বা পার্শ্বতল বলুক 4 পাই আর স্কোয়ার হবে। আর একটা জিনিস আছে আয়তন। এখানে আয়তন মানে কতটা লোহা আছে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। আবার বলি ফর্মুলাটা কী করে 4/3 পাই আর কিউব হলো, তাহলে তোমাকে চ্যাপ্টারটা ধারণার ভিডিওতে যেতে হবে। আমাদের এখানে কোনো কাজ নেই, আয়তনের ফর্মুলা এটা। আর যদি অর্ধগোলকের আয়তন বলে তখন এই 4/3 পাই আর কিউবের অর্ধেক মানে নিচে 2 করে দাও, 2 দুগুণে 4, তার মানে 2/3 পাই আর কিউব হচ্ছে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা। এবার আর একটা বিষয় আসা যাক, সেটা হচ্ছে যদি গোলকটা ফাঁপা হয় তখন। ফাঁপাটা তো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ফাঁপা গোলক মানে কি দাঁড়ায়, ভেতরটা ফোকলা দেখেছো তোমরা, সবাই দেখেছো মনে হয়, নিজেরা ছিলে এককালে। তাহলে এই বলয়াকৃতি যেটাকে আসলে বলা হয়, তাহলে ফাঁপা গোলকেরও ব্যাপারটা তাই, বাইরের বৃত্ত আর ভেতরের বৃত্ত। বাইরের বৃত্ত থেকে ভেতরের বৃত্তটাকে যদি মাইনাস করে দিই, তাহলে আমরা ফাঁপা গোলক পাবো, ফোকলা গোলক। তাহলে ফোকলা গোলকের এইটা হলো ছোট আর ফোকলা গোলকের এইটা হলো বড় আর। এখন ফাঁপা গোলকের আয়তন যদি বার করতে বলে, কারণ এটার মধ্যে আয়তনটাই দরকার, বাকি কিছু তো দরকার পড়ে না। আয়তন মানে ফাঁপা গোলকটায় কতটা লোহা আছে। তাহলে তোমার একটাই কথা, পুরো গোলকটায় কতটা লোহা আছে, আর তার থেকে ভেতরের এই যতটা তুমি বাদ দিবে এটাই কতটা লোহা আছে, সেটা মাইনাস করে দিলেই ফাঁপাটা পেয়ে যাবে। তার মানে কি, পুরো গোলকের আয়তন হয়ে গেল 4/3 বড় আর কিউব, বাইরেটা বড় আর, মাইনাস ভেতরে গোলকটার আয়তনটা মাইনাস করো 4/3 পাই আর কিউব। কমন যাবে 4/3 পাই পড়ে রইল বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। এইবারে এটা হলো গিয়ে ফাঁপা গোলকের আয়তন। তার মানে এটাই কতটা লোহা আছে। এইবারে অনেক সময় কি করায় তুমি দেখবে যে ফাঁপা গোলকে এই কতটা চওড়া লোহা আছে বেধ বলে তোমাকে বলে দিল, যে বেধটা মনে করো 5 সেমি। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে যদি বেধটা দিয়ে দেয়, তাহলে তুমি বড় আর ছোট আর কী করে বার করবে না, ছোট আরটা তুমি আর ধরে নিলে, আর বড় আরটা বার করার জন্য এই ছোটো আরের সঙ্গে এই বেধটাকেও যোগ করে দিলে, তাহলে বড় আর হয়ে গেল। তাহলে বড় আর ছোট আর দুটোই পেয়ে গেলে, তারপর বাকি অঙ্কটা তোমার হবে। এটাও তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমি আসি একটা আয়তঘনর তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা।
এটা আমাদের আয়তঘন, এবং এই আয়তঘন এর যদি আমরা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এখন এর যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল দেখি, পুরো জায়গাটার ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যদি দেখি, তাহলে ক্ষেত্রফলের সমগ্রতলে কি ফর্মুলা বটে? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। এটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? আমাদের একটা এর 4-5টা বোঝায়। প্রয়োজনে তোমরা 2x স্পিড করতে পারো, যেহেতু যেগুলো তুমি জানো সেই জিনিসগুলো পার করতে পারো। তাহলে এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। একটা আয়তঘন যদি থাকে, এর 4 দিকটার ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা এটা। এবারে মনে করো কোনো ক্ষেত্রে তোমার একটা তল দরকার আছে, এই জায়গাটা চাইছে, তাহলে এর ফর্মুলা কি হবে? এটা নিশ্চয়ই এটা একটা আয়তঘন, সরি এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, একটা তলের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে যদি তোমার নির্দিষ্ট একটা তলের ক্ষেত্রফল বলে এই তলটার ক্ষেত্রফল, তাহলে কিন্তু এর ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যাবে, কারণ একটা আয়তক্ষেত্রের একটা তলের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। এইবারে এটা হয়ে গেল তলের ব্যাপার। এবারে মনে করো যদি কোনো কর্ণের এক কোণ থেকে আরেক কোণ একটা বাঁশ রাখার কথা বলে, মানে বুঝতে পারছো, তোমাকে কর্ণ বার করার কথা বলে, তাহলে আয়তঘনের কর্ণের ফর্মুলা কি হবে? কর্ণের ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হলো কর্ণের ফর্মুলা, তোমরা জানো অবশ্যই এটা। এইবারে মনে করো তোমাকে এটাকে রং করতে বলেছে পুরোটা, তাহলে যদি রং করতে বলে তাহলে তুমি কি বার করবে? এর ক্ষেত্রফল বার করবে, কারণ উপরের অংশটা, যখন উপরের অংশের কাজ আসে তখন তোমার ক্ষেত্রফল দরকার হয়। আর যখন পুরোটা বলা হয় যে কতটা পদার্থ আছে, এটার মনে করো পুরো এটা কাঠের বটে, এটা কতটা কাঠ আছে, তখন সেটা কিসে যাবে? আয়তন। ক্ষেত্রফল আর আয়তনের পার্থক্য ওইখানেই, যে বাইরের অংশটা বললে ক্ষেত্রফল, ভেতর অংশটা বললে আয়তন। যদি বলা হয় 1 ড্রাম রং করবে, একটা ড্রাম রং করবে, কত রং লাগবে, তুমি নিশ্চয়ই সেটা ক্ষেত্রফলে যাবে, কারণ ওটা বাইরেটা তোমাকে দেখতে হবে। কিন্তু যদি বলা হয় যে একটা ড্রামে কতটা জল আছে, তখন তুমি কী বার করবে? তার আয়তন বার করবে। তাহলে যদি বলা হয় যে এটা একটা কাঠের লগ বটে, এটায় কতটা কাঠ আছে, কতটা কাঠ আছে, তার মানে তুমি সেটা কী বার করবে? পুরোটা যেহেতু বার করতে বলেছে, আয়তন। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এই জায়গাটা একটু তুমি বুঝবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা কেন আয়তনটা হচ্ছে? কারণ আয়তনের ফর্মুলা আসলে নিচের যে ক্ষেত্রফলটা সেইটা আর উচ্চতা তার সঙ্গে গুণ হয় সবসময়। নিচের ক্ষেত্রফলটার ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা, আর তার সঙ্গে উচ্চতা, উচ্চতা হলো এইটা। তার মানে আয়তনের ফর্মুলাটা আসলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে ক্ষেত্রফল, আর তার সঙ্গে উচ্চতা গুণ হয়, তবে হয় আয়তন। তাহলে যদি কোনো ক্ষেত্রে তোমার আয়তঘন টাইপের এই ধরনের কোনো একটা জিনিসের নিচের ক্ষেত্রফলটা মনে করো দিয়ে দিল, এবং তোমাকে বলল যে এটা 5 মিটার উঁচু মাটি ঢালা হলো, মনে করো এটা 5 মিটার উঁচু মাটি ঢাললে তাহলে কতটা মাটি আছে, তাহলে তুমি কী বার করবে? ভূমির ক্ষেত্রফল আর তার সঙ্গে উচ্চতা, তার মানে তুমি আয়তন পাবে, আয়তন বেরোবে। এই প্রশ্নগুলো আমি পরিষ্কার করে পরে আমি ফর্মুলাগুলো পরে লিখব। এইবারে দ্বিতীয় বিষয় যেটা আমরা আসছি সেটা হচ্ছে মনে করো ঘনক। তাহলে ঘনক আমরা জানি যার 4টা বাহু সমান। যেহেতু আমরা বাস্তব সমস্যা বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে আসছি, তাই সবগুলো আমার একটু একটু ধারণা দিয়ে দিতে হবে। ঘনক বৈশিষ্ট্য কি? 4টা বাহু সমান, বাকি সেই 90 ডিগ্রি কোণ সবই দাঁড়িয়ে থাকে। এবারে ঘনকের যদি তুমি একটা বাহুর দৈর্ঘ্য দেখো, একটা বাহুর ক্ষেত্রফল দেখো, ঘনকের বাহুর ক্ষেত্রফল, ঘনকের যদি বাহুর ক্ষেত্রফল দেখো তাহলে ফর্মুলা কি হবে? ঘনকের একটা বাহু কি বটে? ঘনকের একটা বাহু কিন্তু হচ্ছে বর্গক্ষেত্র, ঘনকের একটা বাহু বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, একটা বাহুর ক্ষেত্রফলও তাই হবে। তার মানে এর তো দৈর্ঘ্য প্রস্থ হয় না, বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল বাহু স্কোয়ার হবে। এবারে যদি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে বার করতে বলে, সমগ্রতল,
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের কটা বাহু হয়? 6টা, 1 2 3 4 5 উপর নিচ 6টা বাহু। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণিত একটা বাহু কত? বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। এইবারে তুমি মনে করো যে তোমাকে সমগ্রটা না বার করে তোমাকে বললো যে 6টা কোণ আছে, 6টা বাহু আছে সব মিলে এটা। এবার মনে করো তোমাকে বললো যে ঘনকের পার্শ্বতল, অনেক সময় ঠকাবার জন্য প্রশ্ন দেয়, ঘনকের পার্শ্বতলের নিয়ে কিছু বলবে। যদি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে তার মানে কিন্তু তুমি জানবে 5টা, পাশে কিন্তু 4টা, 1 2 3 4, 4টা বাহু আছে। তাহলে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলে তাহলে কিন্তু এটা মনে রাখবে, তাহলে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল যদি হয় তাহলে কিন্তু 4 গুণিত বাহু স্কোয়ার হবে, নাকি 6 গুণিত বাহু স্কোয়ার। তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 গুণিত বাহু স্কোয়ার। এবারে ঘনকের কর্ণের ব্যাপারটা একটু দেখে নাও। কী করে ফর্মুলা আসছে এটা তোমরা ধারণার ভিডিওতে গিয়ে পাবে, যে ফর্মুলা কী করে তৈরি হয়। যার জন্য ওটা তো চ্যাপ্টারের ব্যাপার, আজ তো সে সময় নয় যে তোমাকে ধারণা বোঝাবো। কর্ণ, এর কর্ণ কী দাঁড়াচ্ছে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তেমনি এর ফর্মুলা কী হবে কর্ণের? এর যখন কর্ণ হচ্ছে তখন এর কর্ণ হলো √3 ইন্টু বাহু। যদি তুমি ঘনকের কর্ণ দেখো তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু। তাহলে তুমি এই কোণ থেকে এই কোণের দূরত্বটা পাবে। এবার একটা জিনিস তুমি খেয়াল রাখবে, ঘনকের কর্ণ আর ঘনকের বাহুর কর্ণ দুটো কিন্তু সমান জিনিস নয়। ঘনকের বাহুর কর্ণ যদি বলা হয় তাহলে এইটা মনে করো ওর বাহু, এইখান থেকে এটা কর্ণ। কিন্তু ঘনকের কর্ণ মানে এই কোণ থেকে এই কোণ। তাহলে ঘনকের কর্ণ মানে এই দেওয়ালের ওই কোণ থেকে ছাদের ওই কোণ পর্যন্ত। কিন্তু যদি দেওয়ালের বলা হয় তাহলে ওই কোণ থেকে ওই কোণ, দুটো কর্ণ কিন্তু সেম নয়, আলাদা। এটা গেল ঘনকের ব্যাপার। এইবারে আমি একটু আসছি তোমাদের চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। এটা লম্ববৃত্তাকার চোঙ, আমরা জানি এটাকে আমরা রেডিয়াস বলি। এইটা হলো তার উচ্চতা। এইবারে একটা লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙটায় যদি আমরা একটা তল লক্ষ্য করি তাহলে চোঙের যে তলটা, মনে করো এইটা আমাদের সেই চোঙ, এর চোঙের তলটা কেমন? বৃত্তাকার। তাহলে চোঙের যদি একটা তলের ক্ষেত্রফল বলে, তলের ক্ষেত্রফল, চোঙের যদি তলের ক্ষেত্রফল বলে তোমরা কিন্তু ফর্মুলাগুলো নোট করবে, জানলেও তোমরা কিন্তু পরপর ফর্মুলাগুলো নোট করবে। তাহলে চোঙের একটা তলের ক্ষেত্রফল, এটা চোঙের তলটা কি আকারের? বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা, চোঙের একটা তলের ক্ষেত্রফলও তা। তাহলে চোঙের তলের ক্ষেত্রফলের ফর্মুলা নিশ্চয়ই πr² বর্গ একক হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলও πr² হয়। এইবারে চোঙের পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি? চোঙের পার্শ্বতল কোনটা? এইটা। চোঙের পার্শ্বতল এটা, আর চোঙের সমগ্রতল কোনটা? এই পাশটা, উপরটা এবং নিচটা, এই 3টা তল মিলালে সমগ্রতল হয়। তাহলে চোঙের পার্শ্বতল যদি চোঙের এই দিকটার কথা বলে তাহলে তুমি কোন ফর্মুলায় যাবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। মনে করো তোমাকে বললো একটা ধোঁয়া ওঠা চিমনি, ধোঁয়া উঠছে, চিমনিটা রং করতে কত রং লাগবে? তাহলে ধোঁয়া ওঠা চিমনির না নিচটা থাকে না উপরটা থাকে, তাহলে শুধু এই জায়গাটা থাকে, এটা রং করবে। তাহলে এটা কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr ইন্টু এল। এল কোনটা? সরি, ভুল বললাম, এটা শঙ্কু চলে গেছিলাম। 2πrh। যদি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে তাহলে 2πrh। সেক্ষেত্রে তুমি কোনটা পাচ্ছ? এই অংশটা পাচ্ছ। এবং এই 2πrh এর সঙ্গে যদি তুমি এই তলটার এই তলটা যোগ করো তাহলে তুমি সমগ্রতল পাবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 2πrh এর সঙ্গে এই দিকটা একটা তল মানে কি? πr², আর ওপরের একটা তল মানে πr², এই দুটাকে যোগ করছো। তাহলে তুমি কত পাচ্ছ? 2πrh আর একটা πr², দুটা πr² যোগ করলে যদি তুমি একটা কমন নিয়ে নাও, 2 কমন গেল, π কমন গেল, আর একটা কমন গেল, তাহলে পড়ে রইল এখানে h প্লাস এখানে স্কোয়ার ছিল r। তাহলে 2πr ইন্টু r প্লাস h, এটা হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল।
আর তার মানে কি পুরো তলটা হয়ে গেল। এবারে যদি এর আয়তন বার করতে বলে, মনে করো ড্রামটায় কতটা জল আছে বললো, তাহলে নিশ্চয়ই তোমার আয়তন চাই। তাহলে আয়তনের ফর্মুলাটা কি? এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবং আবারও বলছি, কী করে আয়তন পাই আর স্কোয়ার এইচ হয়, কী করে চোঙের তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, এইটা কী করে বের হয়, সব ফর্মুলা তোমাদের আমি যে চ্যাপ্টারটা করিয়েছি প্লেলিস্টে পাবে। তার প্রথম ভিডিওটাতেই ধারণা থাকে, ডিটেলসে দেখানো আছে কীভাবে কোন ফর্মুলাটা বার হয়েছে। যদি দরকার থাকে দেখবে, না হলে ঠিকই আছে, এটা চলবে। এইবারে এটা হয়ে গেল এর বিষয়টা। এইবার আমরা চলে আসি একটু শঙ্কুর ব্যাপারটা ঝালাই করে নেওয়া যাক। এবারে এখানে একটা কথা বলে রাখি শঙ্কুর আগে, এখন আমাদের বাকি আছে কিছুটা। যদি মনে করো চোঙটা ফাঁপা হয়, সেটার ব্যাপার একটু এটাও আমাদের জানতে হবে। মনে করো এই আকার, এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফাঁপা চোঙ, তার মানে ভেতরটা ফাঁপা। যখনই ফাঁপা চোঙের ব্যাপার চলে এলো, তখনই তোমাকে দেখতে হবে যে, মন দিয়ে শুনবে জায়গাগুলো, তোমাকে দুটো বৃত্ত তুমি দেখতে পাচ্ছ, একটা বাইরের বৃত্ত, একটা ভেতরের বৃত্ত। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্র থেকে। তাহলে যদি দুটো বৃত্ত হয়, তাহলে দুটো বৃত্তের কেন্দ্র আছে। উপর অংশটা যদি দেখো, তাহলে এইরকম একটা পাচ্ছ ভেতরের বৃত্ত, এরকম একটা পাচ্ছ বাইরের বৃত্ত। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ দুটো হবে, একটা এটা একটা এটা। এই বৃত্তের ব্যাসার্ধটা ছোট আর নাম দিতে পারি আমি, এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমি বড় আর নাম দিতে পারি। তাহলে এই ব্যাপারটা যদি এই ছবিতে তুমি দেখো, তাহলে এইখান থেকে এইটা ছোট আর এইখান থেকে এইটা বড় আর উচ্চতা তো সেম থাকছে, এটার উচ্চতা যা, এই ভেতর উচ্চতা তা। এইবারে যদি তোমাকে মনে করো বলে যে এই চোঙটাতে কতটা তুমি মনে করো তোমাকে বলা হলো যে এই চোঙটা রং করবে, কতটা রং লাগবে, এই চোঙটা রং করতে চাও কতটা রং লাগবে, তাহলে তোমাকে আগে দেখতে হবে যে চোঙটার ক্ষেত্রফল কত। যেমন জায়গা আছে তেমনি রং হবে। এবারে এই চোঙের ক্ষেত্রফল কত হবে, যদি ফাঁপা চোঙ হয় তার ক্ষেত্রফল কত হবে তোমাকে একটু বুঝতে হবে। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রফলে জায়গা কোনটা কোনটা আছে, ফাঁপা চোঙের ক্ষেত্রফলে জায়গা কোনটা কোনটা আছে যদি বলি, তাহলে তুমি দেখো কোন কোন জায়গাটা আছে। ফাঁপা চোঙের ক্ষেত্রফলে জায়গা আছে, এটা মনে করো ফাঁপা চোঙ, এর জায়গা আছে এই অংশটা, জায়গা আছে এই অংশটা ভেতরেরটা, সরি, আর এই অংশটাও রং করতে হবে নাহলে মূর্ছা লেগে যাবে, আর এই অংশটা রং করতে হবে নাহলে মূর্ছা লেগে যাবে। তাহলে যদি তুমি ফাঁপা চোঙটা কোনো কারণে রং করার কথা বলে, বা এটা যদি কতটা জায়গা আছে বলে সমগ্রতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল মানে যতটা দিক তুমি দেখতে পাচ্ছ ততটা, তার ক্ষেত্রফলের ফর্মুলা কী করে বার করবে না, প্রথমে তুমি দেখে নাও দুটো বৃত্ত এবং উচ্চতা সেম। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হবে, বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে পাই পার্শ্বতল ক্ষেত্রফল, আগে পার্শ্বতলটা নাও, এইটার ফর্মুলা কী বটে 2 পাই আর এইচ। কিন্তু বাইরের বৃত্তটা বড় আর ধরেছি আর ভেতরের বৃত্তটাকে আমি ছোট আর ধরেছি। তাহলে যদি এর ক্ষেত্রফল বলো, তাহলে তুমি কি ফর্মুলা লিখবে 2 পাই বড় আর এইচ প্লাস, এইবারে ভেতরের ক্ষেত্রফলটা তুমি লিখছো, এই ভেতরের ক্ষেত্রফলটা লিখছো। তাহলে এটাও তো একটা সেই চোঙ বটে, ভেতরে যেটা তুমি ফাঁপা বটম, এটা মনে করো কেটে বাদ দিয়ে দিয়েছো, তাহলে সেইটা, তাহলে ওরও ভেতরের ক্ষেত্রফল হবে 2 পাই, কিন্তু এটা ছোটো বৃত্ত বটে, তাহলে ছোটো আর এইচ। এইবারে ভেতরের বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফলটা হলো। এইবারে বাকি আছে তোমার এই অংশটা, এটাও তো কিছুটা জায়গা জুড়ে আছে, তাহলে এইটা কতটা জায়গা জুড়ে আছে, এই জায়গাটা তুমি এইখানে বুঝতে পারবে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে ওইটা কতটা জায়গা জুড়ে আছে না, এই অংশের ক্ষেত্রফল যত এইটা ততটা, তো এই অংশের ক্ষেত্রফল কী করে পাবে ভেবে দেখো, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে মাইনাস করলে তুমি এই অংশটা পাবে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, তলের ক্ষেত্রফল, তাহলে পাই বড় আর স্কোয়ার, তার থেকে মাইনাস করবে ভেতরের বৃত্তটা মানে ছোট পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। আর এটা তো দুদিকে থাকবে উপরে আর নিচে, তাহলে এই অংশটা উপরে আর নিচেও যোগ করে দাও, তাহলে ইন্টু 2। তাহলে যদি ফাঁপা চোঙটার তোমাকে ক্ষেত্রফল বার করতে বলে কতটা জায়গা আছে রং করার কথা, আবার বলছে এটা কিন্তু আয়তন নয়,
এটা তুমি ক্ষেত্রফল বার করছো, কতটা জায়গা আছে, তাহলে এইটা তোমার আসল সব জায়গাটা হয়ে গেল। বাইরের পোর্শনটা হলো এইটা, ভেতরের এই পোর্শনটার ক্ষেত্রফল এটা, আর উপরের অংশটা আর এই নিচের অংশটা দুটো মিলিয়ে এটা। এইবারে একটু ছোট করে নাও, 2 পাই বড় আর এইচ, 2 পাই ছোট আর এইচ, আর 2 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার। যদি তুমি কমন নিতে চাও তাহলে দেখো 2 পাই 2 পাই 2 পাই 2 পাই কমন চলে গেল, আর পড়ে রইল বড় আর এইচ প্লাস ছোট আর এইচ প্লাস এখানে আর স্কোয়ার মাইনাস এখানে ছোট আর স্কোয়ার। এইটা হলো তোমার ফর্মুলা। এবারে তুমি যদি আরেকটু ছোটো করে নাও তাহলে এটার থেকে এইচ কমন চলে যাবে, পড়ে হলো আর প্লাস আর, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এত 2 পাই, এই থেকে দুটো মিলে গেল আরও, তাহলে আর প্লাস আর কমন চলে গেল, তাহলে পড়ে রইল তোমার এইচ, এটাকে দ্বিতীয় বন্ধনী এইচ ইন্টু এইচ প্লাস এটা আর মাইনাস আর, তাহলে এটা দরকার হচ্ছে না ব্র্যাকেটটা, এটা এত। ফাইনালি তুমি ফর্মুলাটা কি পেলে, 2 পাই ইন্টু আর প্লাস ইন্টু এইচ প্লাস আর মাইনাস আর। তাহলে এই ফর্মুলাটা নোট করে নেবে এবং এই ফর্মুলাটাই মুখস্থ করবে পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য, কারণ তুমি তো আর সময় পাবে না যে এত সব ভাববে। তাহলে ভেবে নাও তুমি, এগুলো কাজে লাগবে আমাদের এবারে, যে যদি ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কতটা আছে বাইরের এগুলো সমেত, তাহলে কিন্তু এইটা ফর্মুলাটা আসবে। এরপর এটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি পরের স্টেপে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে নিই, যে ফাঁপা চোঙের যদি আয়তনটা বলে, তাহলে ফাঁপা চোঙের আয়তন তুমি কি করে বার করবে? ফাঁপা চোঙের আয়তন যদি বার করতে হয় তাহলে সে ব্যাপারটা একই, পুরো আয়তনটা থেকে ভেতরের পাইপটাকে যদি তুমি তুলে নাও কেটে, তাহলে তুমি আয়তনটা পেয়ে যাবে। তাহলে এখানে দুটো আর আছে, ছোট আর আর বড় আর। তাহলে বড় পুরো চোঙটা একদম যদি নিরেট থাকতো, ভরাট থাকতো, তাহলে তার আয়তন হতো, আচ্ছা এটা ফর্মুলা লিখবে, ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা, পুরো নিরেট চোঙের আয়তন হলো পাই বড় আর স্কোয়ার এইচ, তার থেকে মাইনাস করব এই ভেতরটাকে কেটে বাদ দিয়ে দেবো। ভেতরের চোঙটার ফর্মুলা তো তাই হবে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আর আরটা ছোটো হবে, তার মানে পাই ছোট আর স্কোয়ার এইচ। দূরের থেকে পাই পাই চলে গেল, এইচ এইচ চলে গেল, পড়ে রইল আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। তাহলে যদি ফাঁপা চোঙের আয়তন বার করতে বলে, ভেতরটা ফাঁপা এমন আয়তন কতটা, যদি বলে ফাঁপা চোঙে ভেতরটা নাই, ফাঁপা চোঙে কতটা লোহা আছে আয়তন, তাহলে তুমি কী বার করবে? এই ফর্মুলায় বার করবে, পাই এইচ ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এগুলো মাথায় রাখবে, এগুলো আত্ম ডিসকাস হবে না। তাহলে ফাঁপা চোঙের আয়তন এটা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করা যাক, কোষে দেখি 19। প্রথম প্রশ্ন একটা, যেমন দেখো, লোহার স্তম্ভ যার নিচের অংশ চোঙাকৃতি, উপরের অংশ শঙ্কু। অবশ্যই একটা চোঙাকৃতি, লম্ববৃত্তাকার চোঙ, আর উপরের অংশ হচ্ছে শঙ্কু। এটা মনে করো চোঙাকৃতি, আর উপরের অংশ আমরা শঙ্কু আসব। তাহলে আর উপরের অংশ শঙ্কু, মনে করো এটা উপর অংশটা শঙ্কু। তাহলে নিচের অংশ চোঙাকৃতি, উপর অংশ শঙ্কু। ভূমিতলের ব্যাস 20 সেমি। তাহলে এর যে ব্যাসটা, এটা 20 সেমি দিয়েছে। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8, সঙ্গে সঙ্গে করবে, আমার মনে হয় ওটাই বেটার হবে। চোঙের উচ্চতা 2.8, এটা মিটার, 2.8 মিটার। আর শঙ্কুর উচ্চতা 42 সেমি। এই যে শঙ্কুটা, এর উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার।
আর ভূমিতলের ব্যাস 20 সেন্টিমিটার। মাথায় রাখবে এককগুলো, এটা মিটার আছে। এবারে বলেছে যা যা মান দিয়েছে আমি লিখে নিলাম। চোঙটার ভূমিতলের ব্যাস 20 সেমি, এর উচ্চতা 2.8 মিটার, এর উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম হলে স্তম্ভটার ওজন কত? এই স্তম্ভটার ওজন কত বার করতে বলেছে। এবার ওজন কত মানেই তোমাকে আয়তনে যেতে হবে, কারণ কতটা লোহা আছে ওর মধ্যে তুমি দেখবে, তবে তো তার আয়তন বার করবে, তবে তো তুমি তার ওজন বার করবে। তাই জন্য ওজনের কথাটা পরে দেখা যাবে, আগে তুমি এর পুরোটার ওজন আয়তন বার করো। পুরোটার আয়তন তুমি কী করে বার করবে? এর আয়তন আলাদা করে বার করে আর আমরা যোগ করব। তুমি কি কি মান তুমি দেখে নাও, কী কী মান তুমি জানো। তুমি এর ব্যাস জানো, মানে ব্যাসার্ধ জানো। এবারে যেহেতু এরা একই তলের উপর অবস্থিত, এর যা ব্যাসার্ধ হবে এরও ব্যাসার্ধ তাই হবে। আর দুজনের তুমি উচ্চতা জানো, দুজনের আয়তন বার করব। আমরা ডাইরেক্ট দুজনের আয়তন বার করছি। তুমি আলাদা আলাদা করে দুটা করতে পারো, আর নাহলে একসঙ্গে যোগ করে নিতে পারো বার করে। আমি একসঙ্গে করছি, তাতে সময় বাঁচবে আমাদের। প্রথমে চোঙ এবং শঙ্কুর ব্যাস বলেছে 20 সেমি, এত তাদের ব্যাসার্ধ হবে 10 সেমি। এখন চোঙের উচ্চতা 2.8 মিটার আর শঙ্কুর উচ্চতা 42 সেমি। প্রতিটি জায়গা আমি ক্লিয়ার করে নেবো তোমাদের, তোমরা শুধু একটু লক্ষ্য করো। এইবারে একক হচ্ছে কি, একটা মিটার একটা সেন্টিমিটার, এবং এখানেও সেন্টিমিটার আছে। এককটাকে সেম করো। মিটারটাকে যদি তুমি সেম করতে যাও তাহলে মিটারটাকে সেন্টিমিটার করো, মিটার পর ডেসি সেন্টি, দুটা ঘর, দশমিক দুটা ঘর পিছিয়ে যাবে। একটা ঘর এখানে আর একটা ঘর, এত সেমি। এইবারে যেহেতু এই দুটাকে যোগ করতে হবে মোট আয়তনের জন্য, তাহলে মোট আয়তন যোগ করো। এত চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন, দুটোর আয়তন যোগ করে দাও। চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পার স্কোয়ার এইচ। মান বসাও, পাই থাক পায়ের জায়গায়। আর এর মান, চোঙের আর হচ্ছে 10 তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে 280, আর এর 1/3 পাই থাক, আর এরও 10 ইন্টু এইচ হচ্ছে এর 42। এইবারে যেগুলো মিলছে সেগুলো কমন নিয়ে নাও। পাই আর স্কোয়ার মিলে গেল, কমন নিয়ে পড়ে রইল এখানে 280। সলভটা কীভাবে করবে সেটাও একটু তোমরা লক্ষ্য করবে। আর 3 14 42 কাটে, তাহলে 14। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার চলে গেল, পড়ে রইল এটা, আর প্লাস 3 14 42 মানে 14। এবার একটু ছোটো করে নাও আরও, তাহলে তুমি পাইকে ভেঙে নাও এবারে। 22 এর 7, 10 স্কোয়ার 10 10 100, আর এটা হলো 294। একটু দেখি কাটাকাটি যায় তো, 4 7 28, 1 7 2 14। এত ঘন সেমি আয়তন, এত ঘন সেমি হবে। তাহলে পুরো দুটো মিলিয়ে এর আয়তন হলো এত ঘন সেমি। তুমি আলাদা করে করতে পারো, আলাদা করে যোগ করে নিতে পারো, আনালে একসঙ্গে যোগ করে নাও। এত ঘন সেমি পুরো ওজন আয়তন। এইবার তুমি শেষ লাইনে পৌঁছাও যেখানে তোমাকে ওজন বার করতে বলেছে। তুমি লক্ষ্য করো 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে স্তম্ভটার ওজন কত? 1 ঘন সেমির যদি ওজন এত হয়, পুরো স্তম্ভর ওজন কত হবে? তাহলে কি করবে? 1 ঘন সেমির ওজন এত, আর মোট এত ঘন সেমির ওজন সরাসরি গুণ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। আর যদি ঐকিক নিয়ম করবো বলো, তাহলে সে 1 ঘন সেমির ওজন হবে 7.5 গ্রাম, এত ঘন সেমির ওজন কত সেই গুণ হবে। তো দরকার নেই ঐকিক নিয়মে, ডাইরেক্ট করবে। এতই মোট ওজন, এই টোটাল আয়তনটা 22 ইন্টু 42 ইন্টু 100 ইন্টু তোমার যে ওজনটা বলেছে সেটা 7.5 গ্রাম। এটা থেকে যা বেরোবে উত্তর সেটা ওর ওজন হয়ে যাবে। বাকি অঙ্ক তো তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে, তোমরা দেখে নিতে পারো সেটা। আমরা আসছি এর পরের বিষয়টা। যেমন একটা দ্বিতীয় প্রশ্নে আসছি,
বলেছে এটা শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটার ভূমিতলের ব্যাস কত? এখন ব্যাপারটা বুঝে নেওয়া যাক। শঙ্কুর উচ্চতা, এইটা মনে করো শঙ্কু, এর উচ্চতা বলেছে 20 সেমি, এর উচ্চতা 20 সেমি, আর তির্যক উচ্চতা এইটা দিয়ে দিয়েছে 25 সেমি। আর শঙ্কুটা সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ, তাহলে এর সমান আয়তন বিশিষ্ট, এর আয়তনটা সমান একটা চোঙ যার উচ্চতা 15 সেমি, এর উচ্চতাটা হচ্ছে 15 সেমি, তাহলে চোঙটার ভূমিতলের ব্যাস কত? এইটা হচ্ছে প্রশ্ন। ছবি সবসময় সামনে রাফে করবে কাছে, তাহলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে। তুমি যদি একবার মানগুলো পরীক্ষার সময় বসিয়ে নাও নিজে ছোটো করে সামনেই অঙ্কের আগেটা রাফ করে সবগুলো, তাহলে বারবার তোমাকে প্রশ্নটা পড়ার দরকার হবে না। তাহলে আমি কি পেয়েছি দেখে নিই। একটি চোঙের উচ্চতা দিয়েছে 20 আর তির্যক উচ্চতা দিয়েছে 25। এর সমান আয়তন বিশিষ্ট একটা, এটা শঙ্কু, এর সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ যার উচ্চতা বলে দিয়েছে 15। প্রশ্ন হচ্ছে এর ব্যাসার্ধ কত? দেখতে পাচ্ছ, ব্যাস কত, এর ব্যাসটা কত? একটু বুঝে নেওয়া যাক কথাটা। যেহেতু এর আয়তন আর এর আয়তন সমান, তাই এর কোনো মান বার করতে গেলে আগে এর আয়তন জানতে হবে। এর আয়তন কী করে পাবে? এর ফর্মুলা ভেবে দেখো তুমি, এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আর আর এইচ দুটো জিনিস জানতে হবে। কিন্তু এখানে তুমি এইচ জানো কিন্তু আর জানো না, তাহলে তোমার আগে কাজ আর বার করা। এখানের আগে আর বার করো, তবে এর আয়তন পাবে। এর যে আয়তন পাবে সেইটা ওইখানে বসবে, তবে ওর ব্যাসার্ধ বেরোবে। তাহলে তুমি স্টেপটা কী করবে? তুমি প্রথমে শঙ্কুর কি জানো দেখো। শঙ্কুর এল তুমি জানো 25 সেমি, আর এইচ তুমি জানো 20 সেমি। যদি এর আয়তন আর ওর আয়তন সমান হয়, তার মানে তোমার এর আয়তন দরকার মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ দরকার। এখন এই আরটা তো জানা নেই, এত বের থেকে আগে আর বার করব। শঙ্কুর আর বার করার ফর্মুলা সেই অতিভুজের ফর্মুলা এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আমি আগেই ডিসকাস করে নিচ্ছি এগুলো। এল হয়ে গেল 25 তার স্কোয়ার মাইনাস হয়ে গেল 20 তার স্কোয়ার, 5 25 25 625 মাইনাস 400 এত 225, তার মানে 15 15 15 225 15 সেমি। যখন তুমি আর পেয়ে গেলে 15, এইবারে তুমি এর আয়তন বার করো। এতএব শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তুমি তাতে মান বসাও 1/3 পাই আর স্কোয়ার, আর মানে হলো 15 স্কোয়ার ইন্টু এইচ, এইচটা কত 20 ঘন সেমি। এইবারে তুমি এটাকে ছেড়ে দাও, এর আয়তন তো পেয়ে গেছো। এবারে শর্ত কি বলছে? এর যা আয়তন এরও তাই আয়তন। তাহলে এবারে তুমি একে ছেড়ে দাও, চোঙে চলে এসো। তাহলে এবার চোঙের আয়তন কত? এটাই শঙ্কুর আয়তন 1/3 পাই 15 ইন্টু 20। এইবারে চোঙের আয়তনের ফর্মুলা বসাও, পাই স্কোয়ার এইচ সমান 3 5 15 পাই 5 15 20, ঠিক আছে। এইবারে পাইও কেটে দাও, আর এর মান বসাও। তুমি এইচ জানো 15, তাহলে আর জানো না, রেখে দাও। এইচের জায়গায় তুমি ওর যেটা মানটা জানো বসালে, ছোটো করে দাও, 15 গেল। এত আর সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও, 5 20 100, স্কোয়ার ট্রান্সফার করলে 5 20 100, 100 বলল 10। এত ব্যাসার্ধ হয়ে গেল ওর 10। এত ওর ব্যাস কত? ব্যাসের ফর্মুলা কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ 2r, তার মানে 2 ইন্টু 10 20 সেমি। তাহলে তুমি কি করলে? এর আগে আয়তন বার করলে, যেহেতু দুটোর আয়তন সমান বলেছে, তা আগে এর আয়তন বার করলে, এর আয়তন যা হলো এতে বসিয়ে দিলে, এবং মান অটোমেটিক্যালি আয়তনের জন্য যা দরকার সেগুলো বার করতে হচ্ছে। চলে আসছে আমরা এর পরের প্রশ্ন। মনে করো 3 প্রশ্ন। 24 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে সাপোজ একটা চোঙাকৃতি পাত্র, এটা 24 সেমি ব্যাস,
24 সেমি। কিছু জল আছে, এতটা মনে করো জল আছে। এইবারে বলছে 6 সেমি ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টা শঙ্কু এই জলে ডোবাচ্ছ। এই জলে বেশ কিছু শঙ্কু ডোবাচ্ছ। তো এই যে শঙ্কুগুলো ডোবাচ্ছ, এই শঙ্কুগুলোর ব্যাস 6 সেমি, এর ব্যাস 6 সেমি, আর এর যে উচ্চতা 4 সেমি। আমি একটা শঙ্কুকে বার করে দেখাচ্ছি। 6 সেমি এর ব্যাস হবে আর 4 সেমি এর উচ্চতা হবে। 60টা শঙ্কু টোটাল, এটা আছে 60টি। তাহলে জলতল কতটা উপরে উঠবে? তাহলে স্বাভাবিক একটা জিনিস তুমি ভাবো, মনে করো জল ছিল এতটা, যখন তুমি 60টা শঙ্কু ডুবিয়ে দিলে নিঃসন্দেহে কিছুটা জল উপরে উঠে যাবে। প্রশ্ন হচ্ছে এটা কতটা জল উপরে উঠবে, এইটা হচ্ছে প্রশ্ন। বোঝা যাক কী করবে তুমি। প্রথমত তোমার কতটা জল আছে এটা তোমার ধর্তব্যের বিষয় নয় অঙ্কটার মধ্যে। অনেক সময় উচ্চতা দিয়ে দেয় ঠকাবার জন্য, যে 6 সেমি মনে করে জল আছে উচ্চতা, এগুলো নয়। তোমাকে কতটা জল আছে দেখার কোনো দরকার নেই। তোমাকে শুধু একটা জিনিসই বুঝতে হবে যে এই যে জলটা উপরে উঠছে, যে জলটা উপরে উঠছে, এর আয়তন কতটা। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি 1 বালতি জলে তুমি একটা ইঁটকে ডোবাও, তাহলে সম আয়তন জল বাইরে বেরিয়ে যাবে, উপচে পড়বে। তার মানে যতটা আয়তনের পদার্থ তুমি ডোবাবে ঠিক ততটা জল উপচে পড়বে। সেটা যদি হয় তাহলে এইখানে কতটা জল উপরে উঠে যাচ্ছে? এই যে 60টা তুমি শঙ্কু ডুবিয়েছ, এই 60টা শঙ্কুর আয়তন যত, এই জলটা ততটাই উপরে উঠছে। তো তোমাকে প্রশ্ন বলেছে এটা কতটা উপরে উঠছে। তুমি ইজি, খুব সহজ। কি করবে? তুমি আগে দেখে নাও 60টা শঙ্কুর আয়তন কত। 60টা শঙ্কুর আয়তন যদি পেয়ে যাও, তাহলে এই জলের আয়তন কত উপরে ওঠা, ওই অতটাই জলের আয়তন। এইবারে 60টা শঙ্কুর আয়তনের জন্য যা যা দিয়েছে তুমি একটু আয়তনটা বার করে নাও। এর মধ্যে তুমি ব্যাস জানো, তার মানে ব্যাসার্ধ জানো, উচ্চতা জানো, পাই আর স্কয়ার এইচ, আয়তন পেয়ে যাবে। একটার আয়তন যদি পেয়ে যাও, স্পিড হচ্ছে আমার বড়টা, যদি একটার আয়তন পাও তাহলে 60 দিয়ে গুণ করে দাও, 60টার আয়তন পেয়ে গেলে। এইবারে 60টার যদি আয়তন পেয়ে যাও তাহলে পুরো জলটার আয়তন পেয়ে গেলে। এইবারে এর আয়তন পেয়ে গেলে ছেড়ে দাও। এইবারে তুমি এইটুকু জলে চলে এসো, এইটুকু জলের আয়তন কত হবে আলাদা করে বার করো। 60টা শঙ্কুর আয়তন বার করে ছেড়ে দাও। তুমি আয়তন পেয়ে গেছো এই জলটার, কিন্তু আলাদা করে তুমি আরেকটা অঙ্ক করো যে এই জলটার আয়তন কত। তাহলে এই জলটার ব্যাসার্ধ কত হবে? এই পাত্রটার যা ব্যাসার্ধ, এই জলটারও ব্যাসার্ধ তাই। আর এর উচ্চতাটা তুমি ধরে নিবে যে ধরি এইচ, তাহলে এর আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ। ওইটা আর সমান এই 60টা শঙ্কুর আয়তন সমান করে দাও, ট্রান্সফার করবে, এইচ পেয়ে যাবে। আমি যেমন দেখাচ্ছি দেখো। প্রথমত শঙ্কুর এইচ দিয়েছে 4 সেমি, ব্যাস দিয়েছে 6 সেমি, এত ব্যাসার্ধ 3 সেমি, এতএব একটির আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। একটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে তুই মান বসাবোর মধ্যে। তাহলে আমরা মান বসাই। 1/3 পাই আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ, সরি এইচ হচ্ছে 4। এটা একটার আয়তন, এতে 30টির আয়তন, 60টির আয়তন। 1/3 পাই 3 স্কোয়ার মানে 9 ইন্টু এইচ, আর এটা হয়ে গেল 60টির আয়তন। যা বেরোবে। এই যে 60টার আয়তন পাচ্ছ, এই যে উপরে উঠে জলটা উঠছে এর আয়তনের সমান হবে। তাহলে তুমি ওপরে ওঠা জলের আয়তনের ফর্মুলা কি লিখবে? পাত্র এইটুকু হোক আর এতটা হোক, এর আয়তনের ফর্মুলা সেম হবে, পাই আর স্কয়ার এইচ। তাহলে শুধু এইচটা পার্থক্য হবে। যদি গোটাটার আয়তন বার করো তখন বড় এইচ হবে, যদি ছোটোটার আয়তন বার করো ছোটো এইচ হবে, কিন্তু ফর্মুলা তো এটাই হবে। তাহলে উপরে ওঠা জলের আয়তন যা, এই 60টা শঙ্কুর আয়তনই তা। এতএব ওপরে ওঠা জলের আয়তন এইটাই হবে, যেটা 60টা শঙ্কুর আয়তন। কত সহজে অঙ্কগুলো হবে দেখো এটা। এবার ওপরে ওঠা জলের আয়তনের ফর্মুলা কি? নিঃসন্দেহে শঙ্কুটাই বটে, পাই আর স্কয়ার এইচ। ওদিকটা যেমন আছে থাক। এইবারে পাই জায়গায় রইল আর কত বটে?
এর আর এটা এর আরটা কত, এর ব্যাসটা পাত্রটা 24, তাহলে পাত্রটা যদি 24 হয় তাহলে এর আর হবে, ডিটা যদি 24 হয় এত এবার আর হবে 24/12, তাহলে এখানে 12 হবে তার স্কোয়ার ইন্টু এইচ। এই এইচটা হলো কতটা জল উপরে উঠবে তার, এতই বেদিকে সব 1/3 পাই 9 4 16। তুমি কাটাকাটি করো, পাই গেল 2 12, ট্রান্সফার করো, এইচ সমান 2 12 ট্রান্সফার হলে নিচে নেমে যাবে। কাটাকাটি করছি, 4 3 12, 3 3 9, 3 4 12, 4 15 60, আর 3 5 15। এইচ সমান দেখো উত্তরে বেরিয়ে গেল 5, জলতল 5 সেমি উপরে উঠবে। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন। যেমন মনে করো বলছে একটা একই ব্যাসার্ধ আর একই উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু আর একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে দিয়েছে, তাদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে এখান থেকে তোমাকে একটা জিনিস বলে দিচ্ছে, একটা শঙ্কু আর একটা চোঙ ব্যাসার্ধ একই উচ্চতা একই দুজনের, আর ক্ষেত্রফল অনুপাত দিয়েছে বক্রতলের। তাহলে তুমি এক কাজ করো, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে অনুপাত দিয়েছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, দুটো বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 বলেছে। তোমার কাজ কি, যেহেতু পরিমিতির অঙ্ক তুমি যা জানো তুমি তার ফর্মুলা বসাও। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি যাও তাহলে তুমি পাই আর এল পাচ্ছ, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি যাও তাহলে 2 পাই আর এইচ পাচ্ছ। আর ওদিকে ধরো লক্ষণ যেমন আছে থাক। এইবারে মান তো তুমি কিছু জানো না জানো তো না জানো, তাহলে অনুপাত যখন আছে কাটাকাটি যাবে, এটা গেল। এইবারে সমস্যা কি, তোমাকে বলেছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ তো আছে কিন্তু উচ্চতা এটা আছে, আর এটাতে উচ্চতা নাই। তাহলে তুমি কি করবে, তাহলে এখানে একটা কথা বলেছে ব্যাসার্ধ একই উচ্চতা একই, তার মানে তুমি আরও কেটে দিতে পারো, মিল আছে একই বটে, যেহেতু আর সমান এইচ, যেহেতু দুটোর আর দুটোর এইচ একই, তাহলে এখানে পড়ে রইল এল আর এখানে পড়ে রইল 2h। এবারে এক কাজ করো, এটাকে যদি তুমি এলকে ভাঙো, কারণ আমাদের তো এলের কোনো কাজ নেই, আর উচ্চতা দরকার প্রশ্নে, তাহলে এলকে ভেঙে দাও, তুমি পেয়ে যাচ্ছ r² প্লাস h², এটা পাচ্ছ। এবারে রুটকে যে তুমি ট্রান্সফার করবে, না করলে তো কাজ হবে না, কিন্তু যতক্ষণে কারোর সঙ্গে আছে ট্রান্সফার হবে না, একে আগে ফাঁকা করতে হবে। তাহলে ফাঁকা যদি করতে হয়, এটাকে মনে করে নিচে নামালাম, এগুলো তুমি ডাইরেক্ট করতে পারো, আমাকে তো ডাইরেক্ট বোঝালে হবে না, আমাকে একটু ভাঙি বোঝা দিচ্ছে। এইবারে এটা থাকা অবস্থা তুমি একে ট্রান্সফার করতে পারবে না, তাহলে একে তুমি ট্রান্সফার করে দিকে, এইটা 5 × 10h, আচ্ছা 2 4 8 কেটে দাও, 2 4 8, তাহলে 5h/4, 5h/4। এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট ট্রান্সফার করলে স্কোয়ার হবে, রুট ট্রান্সফার করলাম স্কোয়ার হলো, এটা যেমন থাক। 5 5 25 h², আর নিচে 4 4 16। এবার ক্রস করে নাও, 16r² প্লাস 16h² ইজ ইকুয়াল টু 25h²। এইবারে যেহেতু আর এইচের অনুপাত বার করতে বলেছে, প্রায় তুমি পৌঁছে গেছো। এতএব 16r² আর ওদিকে 25h², আর এই 16টাকে ওদিকে নিয়ে চলে যাও, -16h²। এত যোগ বিয়োগ করে নি, 25 16 9টা h²। এইবারে যেহেতু তোমাকে অনুপাত করতে বলেছে তাই সহগ বিচ্ছিন্ন করতে হবে। সহগ বিচ্ছিন্ন মানে r² নিচে h² বা r এর নিচে h, উল্টো দিকে তাহলে 9 নিচে 16। এবারে স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও, তাহলে r/h সমান 9/16। আসলে দুটো স্কোয়ার একটা স্কোয়ার হবে, তারপর ট্রান্সফার হবে, তাহলে এটা হলো 3 আর 16টা হলো 4।
অতএব R/H সমান হলো 3:4। এটাই হলো অনুপাত। আশা করছি বুঝতে পেরেছিল। পরের প্রশ্ন আসছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। যেমন প্রশ্ন বলেছে 8 সেমি ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসের কয়টি গুলি পাবে। তাহলে 8 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে বড়, ব্যাসার্ধটা 8 সেমি, এটাকে গলিয়ে 1 সেমি কয়টা গুলি পাবে। গুলি করলে মনে করো ছোট ছোট, এর ব্যাসটা 1 সেমি, কটা গুলি পাবে। তাহলে এখানে তোমাকে একটা জিনিস জেনে নিতে হবে যে এইটাতে যতটা লোহা আছে, যতগুলো গুলি তৈরি করবে সব মিলিয়ে লোহা ততটাই থাকবে, কারণ এইটাকে গলিয়ে তৈরি করছো। পুরো বিষয়টা কি হবে, মনে করো এইটায় 10 কেজি লোহা আছে, সাপোজ এইটায় 10 কেজি লোহা আছে, আর তুমি যে গুলিগুলো তৈরি করলে তাতে মনে করো 2 কেজি করে লোহা আছে। তাহলে এইটা গলিয়ে এরকম কোটা গুলি তৈরি হবে, 5টা গুলি, নিশ্চয়ই 5টা গুলি। তুমি কি করে পাচ্ছ, তুমি একে এটা দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে কটা তৈরি হচ্ছে তুমি পেয়ে যাবে। তার মানে আসলে কি, এর আয়তন বার করো, তাহলে কতটা লোহা আছে পেয়ে যাবে, এর আয়তন বার করো কতটা লোহা আছে পেয়ে যাবে। এইবারে এটাকে এটা দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে কটা গুলি সেটা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা বিষয়টা করে নিই। গোলকটির খুব শর্টকাটে করে দেখো, গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, আর গুলি বার করে নাও। গুলির ব্যাস দিয়েছে 1 সেমি, এত ব্যাসার্ধ হবে তার অর্ধেক, হাফ সেমি। তাহলে এতএব গুলির সংখ্যা তুমি ডাইরেক্ট করতে পারো। গুলির সংখ্যা তুমি কি করবে, বড় গোলকের আয়তনটা উপরে লিখো 4/3, বড় আর মনে করে এটাকে বড় আর দিলাম πr3, আর একটা গুলির আয়তনকে নিচে লিখো 4/3 πr3। বড় বাই ছোট ভাগ করে দিলে কটা গুলি তৈরি হচ্ছে পেয়ে যাচ্ছ। অতএব 4/3 পাই, বড় আর কিউ মানে 8-এর কিউব, আর এটা 4/3 পাই ইন্টু 1-এর কিউব মানে 1-এর 2-এর কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে উপরে 8 3টা, আর নিচে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। বুঝতে পারছো, নিচেরগুলো উপরে চলে আসবে। তার মানে 8 8 8 আর 2 2 2, বাস গুণ করে দাও, যা হবে তোমার উত্তর চলে আসবে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। একটা লম্ববৃত্তাকার দণ্ডের আর দিয়ে দিয়েছে আর এইচ দিয়ে দিয়েছে। তাহলে তুমি মনে করো যে একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে যার আরটা দিয়ে দিয়েছে 32 আর এইচটা দিয়ে দিয়েছে 35। এটাকে গলাচ্ছ, গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ আর এত সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো শঙ্কু তৈরি হবে। তাহলে এটাকে গলিয়ে শঙ্কু তৈরি করছো, একাধিক শঙ্কুর কথা বলেছে, কটা শঙ্কু তৈরি হবে। শঙ্কুটার কি কি দিয়েছে দেখো, 8 সেমি ব্যাসার্ধ, তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর উচ্চতা 28 সেমি, উচ্চতা হচ্ছে 28 সেমি। তাহলে এই দণ্ডটাকে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ আর 28 সেমি উচ্চতার কটা শঙ্কু তৈরি করা যাবে। তাহলে ফাইনালি আরেকবার ঠিক করে নাও, একটা শঙ্কু দিয়েছে, সরি একটা চোঙ দিয়েছে, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, এটাকে গলিয়ে কটা শঙ্কু তৈরি হবে, এটা হচ্ছে প্রশ্ন। শঙ্কুরও ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে। স্বাভাবিকভাবে তুমি ভাবো যে যখনই তুমি একটাকে গলিয়ে কিছু তৈরি করবে, তার মানে এইটাই যতটা লোহা, এই সব শঙ্কুগুলা মিলিয়ে ততটা লোহা, সে আগেরটার মতনই। তাহলে এর আয়তন যা হবে একার, এর সবার আয়তন মিলিয়ে তাই হবে। তাহলে কি করব, এরও আয়তন বার করো আর এর একটার আয়তন বার করো, কারণ একটারই বেরোবে, কটা কি করে বুঝবে। এর আয়তন বার করলে আর এর আয়তন বার করলে মনে করো, এইবারে তুমি কি করবে, ওই একই কথা, সাধারণ উদাহরণ পাবো। এটা মনে করো 10 কেজি লোহা আছে, এটা মনে করো 2 কিলো লোহা আছে, কোটা তৈরি হবে শঙ্কু, ভাগ করে দেবো, তেমনি আয়তন বার করে ভাগ করে দাও। এবারে খুব বেশি না লিখে তুমি সাদামাটা লিখো। যেমন প্রথমে চোঙে আসি, চোঙের রেডিয়াস দিয়ে দিয়েছে 32 সেমি
উচ্চতা দিয়েছে 35 সেমি, আর শঙ্কুর 8 সেমি ব্যাসার্ধ, আর দিয়ে দিয়েছে 8 সেমি, আর উচ্চতা এইচ দিয়েছে 28 সেমি। কটা শঙ্কু তৈরি হবে? কী করব? দুটোর আয়তন বার করে ভাগ করে দেবো, তাহলে কটা হয়ে যাবে? অতএব সরাসরি শঙ্কুর সংখ্যা চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন, চাইলে তুমি নাম দিয়ে দিতে পারো আলাদা, তাহলে আবশ্যকও নয়। অতএব মান বসাও, পাই রইল, আর স্কোয়ার মানে 32 ইন্টু এইচ কত? 35, আর নিচে 1/3 পাই আর কত? 8, আর দুটা ইন্টু এইচ 28, 3টা নিচে উপরে চলে যাবে, 3টা এখান থেকে কেটে উপরে বসে যাবে। কাটো, পাই গেল, 4 8 32, 4 8 32, আর 4 7 28, 7 5 35, সব কেটে হজম হয়ে গেল, 3 5 15, 4 15 60। যদি কিছু না ভুল করেছো কোথাও, 60টা শঙ্কু তৈরি হবে। আশা করি বুঝতে পারছি কেমন হচ্ছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 4.2 ডেসিমি ধার বিশিষ্ট একটা কাঠের ঘনক থেকে, তাহলে একটা কাঠের ঘনক আছে মনে করো, এটা সেই কাঠের ঘনক। এই ঘনক থেকে 4.2 বাহু, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি একটা শঙ্কু পাওয়া যায়, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু যদি আমাকে বার করতে হয়, সাপোজ এটা একটা ঘনক, এর সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি একটা শঙ্কু বানাও, তাহলে কেমন করবে? তুমি ভূমিটাকে একটা সার্কেল তৈরি করবে, আর তারপর 4টা কোণ ধার থেকে একদম কেটে একদম সরু করে আনবে নিশ্চয়ই, এটা ঘনক। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, ছবিটা এরকম দাঁড়াবে যে আমি নিচ পোর্শনটাকে গোল করব, আর এইখান থেকে সরু করে এনে একদম মিডল পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো, চারদিকটা চেঁচে বাদ দিয়ে দেবো। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা আমার সেই শঙ্কু। তাহলে এই ঘনকটাকে কেটে আমি শঙ্কু তৈরি করব। এই শঙ্কুর আয়তন কত? একদম সহজ প্রশ্ন। তুমি দেখে নাও এই ঘনকের সঙ্গে শঙ্কুর মিলটা কোথায়, বাস আর কোথাও কিছু দেখার দরকার নেই। ঘনকের সঙ্গে শঙ্কুর মিল হচ্ছে, ভূমিটা দেখলে বুঝতে পারবে, এই বাহুটা যা এইখান থেকে এটাও তো তাই। তার মানে আসলে ঘনকের বাহু যা, এই শঙ্কুর ভূমিতলের ব্যাসটাও তাই। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস থেকে ব্যাসার্ধ যাও। আর উচ্চতা কত হবে? তুমি ভাবো যে ঘনকের এইখান থেকে এইটা যেটা, এইখান থেকে এটাও তাই হবে। কারণ এই যে ব্যাপারটা, যদি এটাকে কেটে গোল করে সব চাইছে একদম ধারগুলোকে শেষে দিও, এইখানটা মিডল পয়েন্ট করে নিয়ে চলে এসো, তাহলে উচ্চতাটা তো আর চেঞ্জ হচ্ছে না, উচ্চতা যা ছিল তাই। তাহলে এখানেও আমাদের উচ্চতাটা তাই থাকছে। তার মানে আসলে যে শঙ্কুটা তৈরি হবে তার ব্যাস হলো 4.2, আর উচ্চতা ওই বাহু যা, আর বাহুটা কত? 4.2। ঘনকের সব বাহু সমান। এতএব উৎপন্ন ঘনকের ব্যাস হয়ে যাবে 4.2 ডেসিমি। এতএব ব্যাসার্ধ 4.2/2 ডেসিমিল তুলে গোল্লা 2 দ্বারা কাটছি, 2 একুশে 42, 2 10 20, 21/10 ডেসিমি। আর উচ্চতা কত হবে? যা এর বাহু তাই, তার মানে 4.2 ডেসিমি। উচ্চতাটা কিন্তু এইটা যতটা এটাও ততটা এখান থেকে, তার মানে ওই একটা বাহু যা, ওটা আরও তুমি অর্ধেক করে দিও না। এতএব শঙ্কুটার আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এইচের মান বসাও, যা হবে উত্তর 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ডেসিমেল পয়েন্ট তুলবে, বাস 3 7 21, আর বাকি কাটাকাটি করে হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো, আয়তন বেরিয়ে গেল। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8এর প্রশ্ন।
8 নম্বরে কি বলছে দেখো, একটি গোলক আর একটা চোঙের ব্যাসার্ধ সমান, তাদের ঘনফল সমান, চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত হবে? কোথাও কোনো মান নেই, জাদু হয়ে যাবে, মান বেরোবে। গোলক আর চোঙের ব্যাসার্ধ সমান, তার মানে গোলক সমান চোঙ এর ব্যাসার্ধ ধরেছি আর একক, আর তাদের ঘনফলও সমান। এতে গোলকের ঘনফল, গোলকের ঘনফল সমান চোঙের ঘনফল, বলে দিয়েছে সমান, তাহলে সমানে ফর্মুলা বসাও। গোলকের ঘনফলের ফর্মুলা 4/3 পাই আর কিউব, আর চোঙের ঘনফলের ফর্মুলা বসাও পাই আর স্কোয়ার এইচ। এইবারে কাটাকাটি করো, এটা এটা গেল, আর 3টা আর 2টা, ব্যাসার্ধ বলেছে সমান তাই কাটতে পারো, নাহলে কাটতে পারতে না, ব্যাসার্ধ বলে দিয়েছে সমান। তাহলে এই 3টা আর 2টা কাটলে এর একটা থাকবে পড়ে, তাহলে কী করে রইলে পড়ে? এত দেখি 4 আর 3 ওদিকে উড়ে চলে যাবে, 3h। এতএব আর এর নিচে এইচকে ট্রান্সফার করো, এতএব r/h ইজ ইকুয়াল টু 3/4, r/h সমান 3/4, এতএব r/h সমান 3:4, r/h সমান 3:4। এতএব প্রশ্নই ছিল চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। এই দেখো চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত ক্লিয়ার হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি আমরা 9 প্রশ্ন। 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রস্থ আর 1.4 ডেসিমি পুরু একটা আয়তঘনকের টুকরো। তাহলে একটা টুকরো যদি আমি দেখি, এটা আয়তঘনকের টুকরো, এর দৈর্ঘ্য 6.6, এটা প্রস্থ 4.2 আর উচ্চতা হচ্ছে পুরু মানে এটা 1.4। এটাকে গলিয়ে 2.1 ডেসিমি ব্যাসের কয়টি গোলক ঢালাই করা যাবে? এটাকে গলিয়ে ছোট ছোট গোলক ঢালাই করবে। গোলকটার কি বলে দিয়েছে, যে গোলকগুলো তুমি করবে তার ব্যাস 2.1 ডেসিমি, তাহলে এই গোলকগুলোর ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার এর ব্যাস। তাহলে একটা গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার, কটা গোলক তৈরি হবে? প্রথম প্রশ্নে কটা গোলক, তাহলে এই লোহাটাকে গলিয়ে এইরকম কটা গোলক পাবে। 2 নম্বর প্রশ্ন, একটা গোলকে কত ধাতু আছে, কত ঘন ডেসিমিটার ধাতু আছে। একদম সহজ প্রশ্ন। প্রথমত যখনই তুমি গোলাবার প্রশ্ন আসবে কোনো কিছু, তুমি জানবে আয়তনের দরকার আছে, কারণ এটাই যতটা লোহা আছে এগুলো গলিয়ে ততটাই লোহা থাকবে। তার মানে আসলে কি, এটাই কতটা লোহা আছে কি করে পাবে? আয়তনে বার করে পাবে, হয়ে গেল কাজ। এটাই কতটা লোহা আছে কি করে পাবে? আয়তন বার করে পাবে। এইবারে তারপরে কটা গুলি তৈরি হবে কি করে পাবে? অবশ্যই ভাগ করে দেবো, এর আয়তন ভাজিত এর আয়তন, তাহলে কটা গোলক পেয়ে যাবে। আর একটা গোলকে কতটা ধাতু আছে, ওটা তো এর আয়তন যেটা বেরোবে সেটাই তো একটা গোলকের ধাতু কতটা, একটা গোলকের আয়তন যা সেটাই তো একটা গোলকের ধাতু কতটা, ব্যাপারটা কি। তাহলে শুরু করছি। প্রথমে একক দেখে না, ডেসি 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 ডেসি, সবাই ডেসি আছে। অতএব আমাদের গোলকের সংখ্যা, কটা গোলক তৈরি হবে, গোলকের সংখ্যা বার করাটা কি করে করব না, আয়তঘনের আয়তন বাই একটি গোলকের আয়তন, তাহলেই তো তুমি পেয়ে যাবে কটা গোলক তৈরি হচ্ছে। আয়তঘনের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর গোলকের আয়তনের ফর্মুলা হয়ে গেল 4/3 পাই আর কিউব। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, আর নিচে 4/3 ইন্টু পাই 22/7 ইন্টু আর কিউব, তার মানে আর হয়ে গেল। ব্যাস বলেছে 2.1, যেহেতু ব্যাস 2.1 এত ব্যাসার্ধ 2.1/2, তার মানে দশমিক উঠালো 20, এত একক। তাহলে এখানে তোমার বসবে আর কিউব, মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20। ঠিক আছে, এইবার এটাকে সলভ করা যাক। প্রথমত আমরা একটু ডেসিমিলগুলো তুলে নিই। তাহলে এটা
66 দশমিক উঠালাম বাই 10। বাকি তুমি যেভাবে সলভ করবে তোমার ব্যাপার, আমি একটু এগিয়ে নিই, এটা বাই এটা, আর নিচেরগুলো উল্টো উপরে চলে আসবে, তাহলে আর দরকারই নেই এটা দেওয়ার, সরাসরি উল্টিয়ে উপরে তুলে দাও। 4 3 উপরে গেলে 3 4, 7 22, 20 21, 20 21, 20 21, নিচেরগুলো উল্টো উপরে চলে এলো। এবারে তুমি কাটাকাটি করো, যা করবে করো, আমি একটু কেটে দিই হালকা। 10 2 20, 10 2 20, আর 22 3 66, 3 7 21, 7 7 গেল, 3 7 21, 7 2 14, 21 2 42, বাস আরও ছোটো করে দাও, 2 2 4, যা রইল 10 2 20, এত যা পাচ্ছ 8 8 কিছু থাকছে পড়ে তটি হবে। আর একটা গোলকের আয়তন আলাদা করে যদি বার করো তাহলে তো আয়তন পেয়ে যাবে কতটা ধাতু আছে। বাস চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা এরপরে 10-এর অঙ্ক। 10-এর অঙ্ক লক্ষ্য করো, বলছে 4.2 সেমি ব্যাসার্ধের একটা গোলক পিটিয়ে 2.8 সেমি ব্যাসের একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে মনে করো এটা হচ্ছে একটা গোলক 4.2 সেমি ব্যাসার্ধের, এটাকে পিটিয়ে যদি একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করো, তাহলে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে মনে করো এটা লম্ববৃত্তাকার দণ্ডটা কি বলেছে, ব্যাস বলেছে 2.8, এর ব্যাস তোমাকে বলে দিচ্ছে 2.8। তাহলে প্রশ্ন হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য কত হবে, এইটা এইচটা কত, পুরো প্রশ্নটা। একটা গোলকটাকে গলিয়ে তুমি দণ্ড করছো, গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, দণ্ডের ব্যাস দিয়েছে, মানে ব্যাসার্ধ পেয়ে যাবে, এর উচ্চতা বার করতে বলেছে। এবারে তুমি একটা জিনিস ভেবে নাও, যখন একটা গলিয়ে আর একটা করছে, তার মানে এটার মধ্যে যতটা সোনা আছে এর মধ্যেও ততটাই সোনা আছে, একই ধাতু একই রকম আছে, তার মানে কি সমান হবে, দুজনের আয়তন সমান হবে। তাহলে তুমি এক কাজ করো, এর আয়তন আর এর আয়তন বার করো আর দুটোকে সমান করে দাও, কাজ হয়ে যাবে। যেমন গোলকের ব্যাসার্ধ দিয়েছে 4.2 সেমি, আর চোঙের ব্যাস দিয়েছে 2.8 সেমি, অতএব চোঙের ব্যাসার্ধ হয়ে যাবে 2.8/2, 1.4 সেমি, 14 2 28। এবারে কি কথা ছিল, উচ্চতা তো জানা নাই, উচ্চতাকে এইচ ধরে নেব। এইবারে যেহেতু একটাকে গলিয়ে আরেকটা করছো, তার মানে চোঙের আয়তন যা গোলকের আয়তন তাই হবে। অতএব শর্তানুসারে চোঙের আয়তন সমান গোলকের আয়তন। তুমি দুটো ফর্মুলা লিখো, চোঙের আয়তনের ফর্মুলা πr²h, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 πr³। কার কি মান জানো বসাও, পাই ছেড়ে দাও, এর আর এর মান, এর আর তুমি জানো 1.4, দুবার হবে 1.4, আর এইচ তো জানো না, রেখে দাও, আর এদিকে 4/3 পাই, এর আর তুমি জানো 4.2, 4.2, ঠিক আছে, হয়ে গেল। এইবারে ট্রান্সফার করলে তুমি কার মান পাবে, এইচের মান পাবে, উত্তর পেয়ে যাবে। পাই গেল, এত এইচ সমান যদি তুমি ট্রান্সফার করো, আচ্ছা 3 14 42, এত এইচ সমান, এইচটা রাখো, আর বাকি 4 1.4 4.2 4.2, আর নিচে পড়ে আছে 1.4 1.4, ট্রান্সফার করলে। এবারে দশমিকগুলো যদি থাকে কারো সমস্যা হয়, তাহলে দশমিক তুলে নিই, দশমিকের এটা তুললাম আর এটা তুললাম, দশমিকের পর একটা দুটা তিনটা সংখ্যা, তাহলে একের পিঠের নিচে 3টা শূন্য, আর নিচে কটা দশমিক আছে, দশমিকের পর 2টা সংখ্যা আছে, তাহলে উপরে একের পিঠে 2টা শূন্য, তুমি জানবে সব দশমিক উঠে গেল, ওটা এটা। এইবারে এটা গেল, 7 6 42, 7 2 14, 2 2 4, বাস, এতে 6 2 12, 4
42, দুটা শূন্য গেল, আর নিচে আছে 100। গুণ করে দাও 42কে 12 দ্বারা, 42 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 42 একে 42, 504। বাস দশমিক দিয়ে দাও, জোটা 0 1-এর পিঠে তোটার আগে দশমিক। সেমি। 13 প্রশ্ন দেখো, 21 সেমি, 11 সেমি আর 6 সেমি ডেসিমি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বিশিষ্ট একটা চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আমরা ওটা সংক্ষেপে লিখলাম আর কি। তো মনে করি এটা চৌবাচ্চা, সাপোজ এটা হচ্ছে তোমার সেই চৌবাচ্চা যার দৈর্ঘ্য 21, এটা 21 ডেসিমি, প্রস্থ 11 ডেসিমি, এটা প্রস্থ 11 ডেসিমি এবং উচ্চতা হচ্ছে 6 ডেসিমি, হাইট হচ্ছে 6 ডেসিমি। এবার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে চৌবাচ্চার অর্ধেক মানে এতটা মনে করো জলপূর্ণ আছে, এতটা জলপূর্ণ আছে, অর্ধেক বলেছে। এবারে এতে 21 সেমি ব্যাসের 100টা গোলক ডুবিয়ে দিলে, এতে 100টা গোলক ডুবিয়ে দিলে, 100টি গোলক ডুবিয়ে দিলে, এবং এক একটা গোলক আমি যদি দেখি একটু বড় করে, তাহলে 21 সেমি ব্যাস, এক একটা গোলকের ব্যাস 21 সেন্টিমিটার, 100টা গোলক তুমি ডুবিয়ে দিচ্ছ এতে, তাহলে জলতল কত ডেসিমি উপরে উঠবে? তাহলে নিয়ম কি বলে, যদি তোমার 1 বালতি জল আছে মনে করো, তাতে তুমি যদি একটা ইট ডুবিয়ে দাও, তাহলে দেখবে কিছুটা জল উপচে পড়ে যাচ্ছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ওর বস্তুরে যেটা তুমি ডোবাচ্ছ তার আয়তন যতটা হবে ঠিক ততটাই জল সে উপরে তুলে দেবে। তাহলে এখানে যখন তুমি জল অর্ধেক ছিল, যখনই তুমি 100টা গোলক ডুবিয়ে দিলে, তখনই জলতল নিশ্চয়ই কিছুটা উপরে উঠে যাবে, প্রায় মনে করে এতটা উঠলো, মনে করে এতটা উঠলো। প্রশ্ন হচ্ছে এইখান থেকে এই উচ্চতাটা কত, জলতল কতটা উপরে উঠলো, এটাই হচ্ছে প্রশ্ন। তুমি কি করবে? প্রথম কথা, আশা করি বুঝতে পেরেছো ছবিটা, একটা চৌবাচ্চা, অর্ধেক জল ছিল এবং সেই জলে 100টা গোলক ডুবাচ্ছ। এক একটা গোলকের ব্যাস আমি নিচে দিয়ে দিয়েছি, ব্যাস বলেছে 21 সেমি, 100টা গোলক ডুবাচ্ছ, তাতে জলতল কিছুটা উপরে উঠে যাচ্ছে। চৌবাচ্চাটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে জলতল কতটা উপরে উঠবে। শুরু করা যাক। তো প্রথমে তুমি একটা জিনিস ভাবো, কতটা জল উপরে উঠবে? 100টা গোলকের যতটা আয়তন ঠিক অতটাই জল উপরে উঠবে। তার মানে এই যে উপরে জলটা আছে এর আয়তন কত? তুমি ভেবে নাও, 100টা গোলকের আয়তন যা, এই উপরে ওঠা জলটার আয়তন তত। 100টা গোলকের আয়তন যা হবে, উপরে যে জলটা উঠেছে তার আয়তন তত। তাহলে তুমি একটা কাজ করো, আগে তুমি 100টা গোলকের আয়তন বার করো না, আর তারপর তুমি উপরে ওঠা জলের আয়তন বার করো। পরপর স্টেপে আসি, তারপরে বলি আমার তারপর কি করবো, 100টা গোলকের আয়তন আর এই ওপরে ওঠা জলের আয়তনকে সমান করে দেবো, হবেই সমান, যা বাড়ানোর বার হয়ে যাবে। দেখো কি করে হচ্ছে। একটি গোলকের আয়তন আমি যদি আগে বার করি, একটি গোলকের ব্যাস দিয়েছে 21 সেমি, এত ব্যাসার্ধ হবে 21/2, 10.5 সেমি। এবারে এককটা তোমার ডেসিমিটারেই আছে সব, এবং জলতলটাও ডেসিমিটারে বার করতে বলেছে, তাহলে সেমিতে রাখা যাবে না, ডেসি করে নাও। সেন্টিমিটার থেকে ডেসিমিটার গেলে কি করতে হবে? মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেন্টি, ডেসির পরে সেন্টি, তাহলে সেন্টির আগের ঘর হচ্ছে ডেসি, তাহলে সেন্টির আগের ঘর ডেসি, তাহলে সেন্টির দশমিককে এক ঘর এগিয়ে দাও, 1.05, এইটা হয়ে গেল ডেসি। যাই হোক, এটা তো ছোটো বিষয় ছিল। তাহলে তুমি জানো কি, একটা গোলকের ব্যাসার্ধ জানো, তাহলে আয়তন বার করুন। আয়তনের ফর্মুলা হয়ে গেল 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে 1.05, 1.05 ঘন ডেসিমি। এটা একটা গোলকের আয়তন পেরে। টোটাল কটা গোলক আছে? 21টা গোলক। ভেবে নাও, একটা গোলকের ব্যাস দিয়েছিল, ব্যাসার্ধ বার করে নিয়েছি, তার আয়তন বার করে নিলাম। এবারে 100টা গোলক আছে, 100 দিয়ে গুণ করে দেবে। 100টার আয়তন যা বেরোচ্ছে
4/3 পাই ইন্টু 100। এইবারে এই যে 100টা গোলকের আয়তন যা হবে ওপরটা জলের আয়তনে তাই হবে। যা বেরোলো এটা ছেড়ে দাও, 100টা গোলকের আয়তন। এটা হচ্ছে ছিল একটু ডেসিমেলটা এখানে বার করে না, তাহলে এখানে এতগুলো রাশি হতো না। এবার ওপরটা জলটা একটু ভালো করে বোঝো। ওপরটা জলের আয়তনের জন্য কি করবে, এইটা চৌবাচ্চা এবং চৌবাচ্চার আয়তন যা, এই যে ওপরে জলটা আছে এর আয়তনের ফর্মুলা তাই হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। কিন্তু চৌবাচ্চার দৈর্ঘ্য 21, তাহলে এই জলটার দৈর্ঘ্য 21 হবে। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ 11, তাহলে এই জলটার প্রস্থটাও 11 হবে। কিন্তু উচ্চতাটা নিশ্চয়ই তুমি জানো না, তাহলে উচ্চতাটা তুমি ধরে নাও এইচ, তাহলে ওপরটা জলের আয়তন কি হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটাকে এইচ ধরে নিচ্ছে, আয়তন পেয়ে যাবে। অতএব ধরি, প্রথমে ধরে নাও জলতল এইচ ডেসিমি, আমি মনে করছি এই উচ্চতাটা এইচ, ধরি জলতল এইচ ডেসিমি উপরে উঠবে। অতএব তাহলে উপরে ওঠা জলের আয়তন কত হবে, উপরে ওঠা জলের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে, দৈর্ঘ্য 21, প্রস্থ 11, আর উচ্চতা তুমি এইচ ধরেছো, এটা ঘন ডেসিমি। তাহলে উপরে ওঠা জলের আয়তন যা হবে 100টা গোলকের আয়তন তাই হবে। অতএব শর্তানুসারে 21 ইন্টু 11 ইন্টু এইচ, উপরে ওঠা জলের আয়তন সমান এই যে আয়তনটা বার করে রেখেছ বসিয়ে দাও। তো এটা আগে বললাম, এটা ডেসিমেল তোমরা করে নেবে, এটা আমার নিজের ভুল, এটা আমি রেখে দিয়েছি বলে এতগুলো করতে হচ্ছে। দশমিক তুলে দিলাম, তাহলে 5 2 10 5 একে 5 5 20 100, এতগুলো এইভাবে হতো না ঝামেলা। বাস 20 5 100, 5 4 20, 4 4 গেল, 2 10 20, 2 11 22, 21 21 গেল, 11 11 গেল, বুঝতে পারছ, 3 7 21, একদম সহজ হয়ে গেল। এত সরাসরি তুমি এইচ পেয়ে যাচ্ছ এখান থেকে। যা যা পড়ে তুমি দেখে নাও এখানে কী কী পড়ে আছে। 7 আছে, 21 আছে, 7 থেকে 7, 7 দুগুণে 14, যদি কিছু পড়ে থাকে তুমি দেখে নেবে, আমি তো মেনলি বোঝাচ্ছি। 14.7 হচ্ছে হয়তো উচ্চতা। বাস চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 14 প্রশ্ন। 14 প্রশ্ন দেখো কি বলেছে, সমান ভূমিতলের ব্যাস সমান উচ্চতা, ব্যাস সমান উচ্চতা সমান, একটা শঙ্কু, একটা নিরেট অর্ধগোলক আর একটা চোঙ, আয়তন অনুপাত কত। তাহলে একটু ছবি দরকার হবে। একটা শঙ্কু, মনে করি একটা শঙ্কু, একটা অর্ধগোলক, অর্ধগোলক বলেছে, একটা অর্ধগোলক এবং একটা চোঙের সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা, একটা শঙ্কু, একটা নিরেট অর্ধগোলক আর এবং একটা চোঙের আয়তনের অনুপাত কত হবে। তাহলে মনে করো এটা শঙ্কু এবং অর্ধগোলক, এটা অর্ধগোলক আর এই চোঙ,
এদের ব্যাসও সমান আর উচ্চতাও সমান, তিনটারই ব্যাস সমান আর তিনটারই উচ্চতা সমান, আয়তন অনুপাত কত হবে? তাহলে আমরা প্রথমে কি করব, ধরি শঙ্কু অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ আর একক, তিনটারই ব্যাসার্ধ আর একক বলেছে। তো আমরা ছবি দেখতে পাচ্ছি যে তিনটারই ব্যাসার্ধ আর প্রশ্নে বলেইছে এবং উচ্চতা সমান বলেছে। তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করবে যে যে অর্ধগোলকটা আছে, অর্ধগোলক মানে এইটা তো ব্যাস এবং এটাও ব্যাস বটে। তুমি যদি লক্ষ্য করো তাহলে এইটা যা এটাও তা, যখন গোলকটা অর্ধেক হয়ে যাচ্ছে তখন কিন্তু ওর ব্যাসার্ধ যা আর উচ্চতাও কিন্তু সেম। এখানে যেটা কাজে লাগবে ব্যাসার্ধ যা উচ্চতায় তাই একই। কিন্তু তাহলে গোলকের গোলকের কিন্তু ব্যাসার্ধ যা উচ্চতাও তাই হয়। ওই জায়গাটা আমি বুঝালাম একটু ওইখানে। এইবারে তোমার কি বলেছে, আয়তন অনুপাত বলেছে। তাহলে তিনটার আয়তন করো, এতএব শঙ্কুর আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন ইজ টু চোঙের আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা নিয়ে যাও, 1/3 পাই স্কোয়ার এইচ। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 পাই আর কিউব। আর চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবারে যেহেতু তিনটারই আর সমান, তাই আর দুটা আর এখানে আর দুটা কেটে গেল, একটা পড়ে রইল, আর পাই 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 চলে যাবে। আর তুমি যেহেতু জানো যে আর যা এইচ ও তা, তার মানে আসলে এটা এইচ ইন্টু এখানে 2/3 আর আছে, তার বদলে এইচ, কারণ আর এইচ সমান, কারণ এটা গোলকটা বটে, ইজ টু এখানে আছে এইচ, এইচ 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 আবার কেটে গেল, এতই পড়ে রইল 1/3 2/3 এখানে কিছু না 1। এবারে নিচে 3 লসাগু করো, লসাগু নিচে যা হবে সবার সঙ্গে গুণ করে দাও। নিয়ম হচ্ছে ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা করতে হয় তাহলে হরটার নিচের লসাগু করে সবার সঙ্গে গুণ করতে হয়। 3 লসাগু 3ই হবে, 3 জনের সঙ্গে গুণ করে দাও। দেখো কেটে তোমার পূর্ণ সংখ্যা চলে আসবে, 1:2:3। এটাই হলো আয়তনের অনুপাত। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 15 প্রশ্ন। 15 প্রশ্নটা দেখো, 1 সেমি পুরু সীসার পাতের একটা ফাঁপা গোলকের, একটা ফাঁপা গোলক 1 সেমি পুরু, তার মানে এইটা মনে করো ফাঁপা একটা গোলক যেটা পুরু হচ্ছে 1 সেমি, ফাঁপা 1 সেমি পুরু, এর বাইরের ব্যাসার্ধ 6 বলেছে। তাহলে ব্যাসার্ধ তোমরা জানো ফাঁপা গোলক দুটো ব্যাসার্ধ হয়, একটা বড় আর একটা ছোট আর। বড় আরটা 6, বড় আরটা বলেছে 6 সেমি। আর এটাকে গলিয়ে 2 সেমি ব্যাসের একটা দণ্ড তৈরি করছো। এটাকে গলিয়ে 2 সেমি ব্যাসের একটা দণ্ড তৈরি করছো, 2 সেমি ব্যাসার্ধের, 2 সেমি ব্যাসার্ধের একটা দণ্ড তৈরি করছো। দণ্ডটার দৈর্ঘ্য কত হবে, এর হাইটটা কত? পুরো প্রশ্নটা আরেকবার চোখ বুলিয়ে নাও। একটা ফাঁপা গোলক
যার বাইরের ব্যাসার্ধ 6 আর কত পুরু বলে দিয়েছে 1, এটাকে গলিয়ে একটা ফাঁপা দণ্ড তৈরি করছো যার ব্যাসার্ধ 2, উচ্চতা কত হবে? তাহলে উচ্চতা কত হবে দেখা যাক। প্রথমত এটা যতটা লোহা আছে বা সীসা আছে এটাও ততটাই সীসা থাকবে, মানে এর যা আয়তন এরও তা আয়তন। তুমি এটাতে এসো, এর কি কি তুমি জানো, এর আয়তনের জন্য কি বার করতে হবে। তাহলে ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা কি? পাই ইন্টু 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব। তাহলে বড় আর ছোটো আর তোমার আগে দরকার, তুমি দেখে নাও বড় আর ছোটো আর কি জানো। বড় আর তুমি জানো 6, আর ছোটো আর কত হবে? এটা তো বলেছে 1, তাহলে যদি এইখান থেকে এটা 6 হয় আর যদি এটা চওড়া 1 বলে তাহলে ছোটো আরটা কত? 5। 6 থেকে 1 মাইনাস করবো 5। এতএব ফাঁপা চোঙের বড় আর হচ্ছে 6 সেমি আর ছোটো আর হচ্ছে 6 থেকে 1 মাইনাস করে দাও 5 সেমি। এতএব তার আয়তন হচ্ছে ফাঁপা চোঙের আয়তন 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব। তাহলে 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব। 4/3 পাই 6 × 36 36 6 36 6 6 × 36 6 তাহলে 3 4 21 216 5 5 25 5 3 125 4/3 পাই ইন্টু 5 6 1 দিতে 9 10 11 1 2 2 91 5 আর 1 6 9 2 11। আশা করি ঠিক আছে। এটা যা বেরোলো ঘন সেমি। তাহলে এটাই কতটা লোহা আছে তুমি পেয়ে গেলে। এবারে দণ্ডটা কতটা লোহা আছে আর জানো, এইচটা ধরে নাও উচ্চতাকে এইচ। এতএব এর আয়তন যা এর আয়তন সমান, কারণ গলিয়ে করছো। তাহলে এতএব চোঙের আয়তন যা হবে এরও আয়তন তাই হবে। এতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান ফাঁপা চোঙের আয়তন ঘন। এবার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের ফর্মুলা 4 পাই আর স্কোয়ার এইচ। এদিকে যা আছে থাক। এর মান কী কী জানো দেখো তুমি। রেডিয়াসটা জানো 2, রেডিয়াসটা 2 বলে দিয়েছে। এতএব পাই একটু ছোটো করে নিই, আর হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4/3 9 to 1। 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 4 কেটে গেল। এতএব এইচ সমান বাস 3 3 নয় 3 91/3 হচ্ছে এখানে। ডেসিমেল করে দেবে, যা হবে তোমার এটা উত্তর হয়ে যাবে উচ্চতা। তাহলে এইভাবে আমরা এর উচ্চতা পেয়ে গেলাম। একটু চেক করে নেবে যদি আমার এমনি কোথাও ভুল হয়েছে কোন ভাগে। বাস এইচ বেরিয়ে গেল। এটা চলে আসছে আমরা পরের প্রশ্ন। তাহলে চলে আসছে আমরা 16 প্রশ্ন। একটু বোঝার প্রশ্ন এটা বটে। 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। তাহলে এটা ইটের মতো কাঠের লগ আয়তঘনাকার, কিন্তু প্রস্থচ্ছেদটা বর্গাকার। তার মানে এর চিত্র কেমন হবে? এটা মনে করো বর্গাকার আর এটা লম্বাভাবে চলে গেছে, আর ওইদিকে আছে বাকিটা ভেতর দিকে। তো 2 মিটার লম্বা, এটা লম্বা হচ্ছে 2 মিটার, আর এর প্রস্থচ্ছেদ দুটো কিন্তু বর্গাকার। তাহলে আয়তঘন বটে, এটা লম্বা, কিন্তু এই যে মুখগুলো এগুলো 4 কোণা বর্গাকার এবং প্রতিটা বাহু 14 ডেসিমি। তাহলে এটা 14 ডেসিমি, 14 14 14। আশা করি বুঝতে পারছো ছবিটা। তাহলে এটা 2 মিটার লম্বা আর এই মুখগুলো বর্গাকার 14 14 14 14। এইবারে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি হবে, মানে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হবে। তাহলে যদি চোঙ তৈরি করো, পুরোটাকে কেটে দিবে চারদিকটা নিশ্চয়ই ধারগুলো, তাহলে তোমার লম্ববৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে। তার মানে তার বলেছে কাঠ কতটা থাকবে। তাহলে এইটাকে যদি আমরা কাটি লম্ববৃত্তাকার চোঙ ড্রামের মতো করতে চাই, ভাবো এদিকেও কাটবো ওদিকেও কাটবো এবং এইভাবে ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে কতটা কাঠ থাকবে, কতটা কাঠ নষ্ট যাবে। তুমি একটা জিনিস শুধু দেখে নাও
যে প্রথমত নষ্ট যাওয়ার ব্যাপার যখন আছে, আগে এটায় কতটা কাঠ আছে আগে দেখে নাও, পরপর যাই আমরা কতটা কাঠ আছে। অতএব টুকরোটির আয়তন, তো এটা আয়তঘনাকার টুকরো, এর আয়তনের ফর্মুলা নিশ্চয়ই দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হবে। দৈর্ঘ্য কত? 2 মিটার। আচ্ছা 2 মিটারটাকে একটু ডেসিমিটার করে নাও, ডেসি আছে দেখো বাকি। আচ্ছা তার আগে একটা কথা, এটা মিটার বার করতে বলেছে, কত ঘন মিটার কাঠ থাকবে আর কত নষ্ট হবে, তাহলে পুরোটাকে মিটার করে নাও। আমি এখানে একটু মিটার করে নিই, 2 মিটার আছে, সরি ঠিকই আছে, এটা 2 মিটার আছে, তার দৈর্ঘ্য হলো 2 মিটার, আর প্রস্থ কত? এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এটা যাই বলো তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য যদি এটা হয়, প্রস্থ এটা, আর এটা উচ্চতা যেদিকে তুমি যাবে, তাহলে 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার সমান, ডেসিমিটার আগে 1 ঘর আগে মিটার, তার মানে 1.4 মিটার। তাহলে 1.4 এটা পুরো ঘন মিটার করে নিলাম। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা কতটা আছে, তো একটু সলভ করে নিতে হবে এটা আমাদেরকে, কারণ বিয়োগ করতে হবে যেহেতু সলভের দরকার হবে। 2 5 10, 2 5 10, 2 7 14, 4 7 28, 4 7 28 আর 8 হাতে হলো 2, 8 9, 4 7 28 আর 8 হাতে হলো 2 9, 5 5 25, এত ঘন ডেসিমিটার কাঠ আছে। এইবারে তুমি বার করো যে লম্ববৃত্তাকার টুকরোটা কেটে বার করবে তার আয়তন কত হবে। তো লম্ববৃত্তাকার টুকরোর আয়তন মানে তো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে ভেতর থেকে তুমি ওটা বার করবে কেটে, ওর ব্যাসার্ধ কত, তাহলে লক্ষ্য করো এইখান থেকে এটা ব্যাস বটে ওর, তার মানে যদি বাহুটা 14 বটে তাহলে ব্যাসটাও 14, তাহলে যে গুঁড়িটা কাটা হবে তার ব্যাস 14। এতএব লম্ববৃত্তাকার টুকরোর ব্যাস হলো 14 ডেসিমি, মানে 1.5 মিটার। এত ব্যাসার্ধ হবে 1.4/2 7 মিটার। আর এর ব্যাস তো হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল, উচ্চতা কত যা আছে তাই, উচ্চতা সেই 2 মিটারই থাকবে। এত এবার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে হয়ে গেল তোমার 0.7 ইন্টু 0.7, আর এইচ হয়ে গেল 2, তাহলে 7/10 কেটে গেল। নিচেরগুলো না কাটাই ভালো, আগেবারে কেটে যেমন বেকারি সমস্যা করলাম। 22 দুগুণে 44, 44 ইন্টু 7 4 7 8 4 8 হলো 2, 28 29 30, 10 10 100 থাকাই ভালো। এত ঘনমিটার, 3.08 ঘনমিটার। আর তাহলে এই যে টুকরোটা যেটা বেরোচ্ছে তার আয়তন কত হবে, এত ঘনমিটার। আর এই যে পুরো টুকরোটা এর আয়তন বার করা আছে এখানে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দিই। 98কে 25 দ্বারা ভাগ করে, 3 25 75, 3 2 0, 8 25 9 25 225, দুগুণে 50, 3.92 ঘনমিটার। তাহলে প্রথম প্রশ্ন, তাতে কত ঘনমিটার কাঠ থাকবে সেটা হয়ে গেল, এইটার উত্তর। এত কাঠ থাকবে, আর কত নষ্ট যাবে এত বিয়োগ করে দাও, এত নষ্ট হবে, এখান থেকে এটাকে মাইনাস করে দেবো, 3.92 মাইনাস 3.08, এটা হচ্ছে 12 4 দিতে হাত হলো 1, 9 8 দিতে পয়েন্ট ঘনমিটার, এত নষ্ট হবে। এটা 2 নম্বর উত্তর।
আশা করি বুঝতে পেরেছ। বাকি যদি দরকার পড়ে অঙ্কটা, তাহলে তো প্লেলিস্টে তুমি পেয়ে যাবে, পুরো চ্যাপ্টার ছাড়া আছে, আবার দেখে নাও। আমার মনে হয় তুমি যখনকে একবার পুরোটা একবার বসে দেখবে, তোমার অসুবিধাটা দূর হয়ে যাবে, বা হয়ে গেছে আশা করি। থ্যাংক ইউ, গুড ডে।